আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা প্রতিদিনের মতো আজকেও আবার ক্লাসে জয়েন করছি। আমাদের একটু আসলে প্রথমে শুরুতে একটু সময় লাগে সব কিছু রেডি করতে, কারণ অনলাইনে যাবতীয় কিছু সেট আপ করতে একটু সময় লাগে, যার জন্য 5-10 মিনিট একটু দেরি হয়। তো তোমরা আগে যারা যারা আছো ফেসবুকে, সবাই এই গ্রুপে যারা, তারা আগে জয়েন্ট হও। জয়েন্ট হওয়ার পরে আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে? আগে জয়েন্ট হও সবাই। সাউন্ড দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু দেখো সবাই। যদি শোনা যায় আমাকে একটু মেসেজ দিয়ে জানাও। একজন জানিয়েছে আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড নাই তো। আচ্ছা দেখো, সাউন্ড আসার কথা, সাউন্ড না থাকলে জানাও সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও। মেসেজ দাও সাউন্ড শোনা যাচ্ছে কিনা। যারা লাইভে আছো তারা একটু মেসেজ করো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, শোনা যায় লিখেছে আমার ছাত্রী। তাহলে ঠিক আছে, আমরা একটু পড়ার ভিতরে যাই। আজকে আমরা বিচ্ছুরণ থেকে শুরু করব। সবাই যার যার বইয়ে প্রিজমে আলোর বিচ্ছুরণ এটা একটু বের করে নাও। প্রিজমে আলোর বিচ্ছুরণ এটা একটু বের করো সবাই, একটু যার যার বইয়ে টপিকটা মিলে নাও। প্রিজমে আলোর বিচ্ছুরণ। আর না বুঝলে একটু কত নাম্বার টপিক সেটা জানিয়ে দাও মূল মেসেজে। সবাই পেয়েছো না টপিক নাম্বার? আমরা প্রিজমের কথা বলছিলাম। আমাদের প্রিজমে এর আগের দিন প্রিজম পড়েছিলাম। আমরা জানি প্রিজম দেখতে, দেখো প্রিজম দেখতে কিরকম। আমরা প্রিজমকে যখন একটা তলের উপর নেই, এই দুটাকে বলি প্রতিসারক তল, আর নিচেরটাকে বলি ভূমি। আর এই দুই পাশে দুটা ত্রিভুজের মতো তল আছে। মোট তল আছে আমার এখানে 5টা। একটা প্রিজমের টোটাল তল 5টা। আমরা এই প্রিজমের যে প্রতিসরণ, প্রিজমে আলোক রশ্মির যে প্রতিসরণ, সেটা দুই প্রতিসারক তলের মাধ্যমে দেখে থাকি। আমরা একটু দেখি।
দেখো সবাই চিত্রটার দিকে দেখো, বইয়ে তোমাদের বইয়ে যে চিত্র আছে সেটার সাথে মিলাবা, মিলে বোঝার চেষ্টা করো। আমরা একটা প্রিজমকে এভাবে নিয়েছি, আঁকার সময় ঠিক এইভাবে বসিয়ে কাগজের উপরে এঁকেছি প্রিজমের প্রধান ছেদ। এখানে দেখানো হয়েছে প্রিজমের এক পৃষ্ঠে সাদা আলো দেব, প্রিজমের এক পৃষ্ঠে আমরা দেব সাদা আলো। সেই আলোটা প্রথম পৃষ্ঠে প্রতিসরণের সময় 7টা আলো, আমরা জানি 7টা রং থাকে সাদা আলোর ভিতরে, সেই 7 রঙে বিভাজিত হয়ে গেছে। দ্বিতীয় প্রতিসারক তলে আবার সেখানে তার বিচ্যুতিগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কাঁচ মাধ্যমে একবার প্রতিসরণ হয়েছে, তাদের বর্ণ অনুযায়ী কোনোটা বেশি বেশি বেঁকেছে, কোনোটা কম বেঁকেছে। আবার এখানে যেভাবে বাঁকবে সেভাবে বেঁকে গেছে। মোট কথা এই সাদা আলোকে যখন দিচ্ছি 2বার প্রতিসরণের মাধ্যমে এই বর্ণগুলা সবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং সেগুলাকে আমরা যখন কোনো পর্দার উপর ফেলছি সেখানে সে পর্দার উপরে 7 ধরনের বর্ণ দেখব। আমরা পড়ে থাকি, তোমরা জানো বেনি আসহ কলা পড়েছ, সেই বেনি আসহ কলা বেগুনি নীল থেকে শুরু করে লাশ পর্যন্ত লাল পর্যন্ত এই বর্ণগুলা আমরা দেখি, তাই তো? অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে সেটা 7টা রঙে বা 7টা আলোতে আমরা ভাগ হয়ে যায়। এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলোকে ছড়ায়া দিচ্ছি, আমরা ভেঙ্গে ছড়ায়া দিচ্ছি। তা আমাদের এই সংজ্ঞায় দেখো বলা আছে, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা রঙের আলো কি হয়, ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এই ভাগ হওয়ার, এই বিশ্লিষ্ট হওয়ার যে প্রণালী, সেটার মূল 7টি রঙের আলোকে বিশ্লিষ্ট হওয়ার যে প্রণালী, সেটাকে বলা হচ্ছে আলো বিচ্ছুরণ। তো প্রিজম ইউজ করে আমরা খুব ভালোভাবে এটা আমরা দেখতে পারি, এবং এখানে কি কি বর্ণ আছে সেই বর্ণগুলাও আমরা জানি, এগুলো পড়ে আসছো। এবং আমরা যদি 7টা বর্ণকে, নিউটনের একটা এক্সপেরিমেন্ট রয়েছে, নিউটনের বর্ণ চাকতি পরীক্ষা, সেই এক্সপেরিমেন্টে নিউটন যেটা করেছিল, একটা গোল চাকতিকে 7 ভাগে বিভক্ত করে তার মাঝে 7টা রং দিয়ে এই চাকতিটা খুব জোরে যখন ঘুরিয়েছে, দেখা গেল এই 7টা আলাদা আলাদা বর্ণ মিলে যখন জোরে ঘুরানো হয় তখন সব মিলে সাদা বর্ণ ধারণ করা, তো সাদা আকার ধারণ করা। তো আমরা দেখি যে 7টা বর্ণ মিলে সাদা হয়, ঠিক আছে? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 7টা বর্ণ থেকেই, এই 7টা বর্ণ মিলেই এই সাদা আলোটা তৈরি হয়। এখানে সবগুলা বর্ণ যখন পর্দার উপরে পড়লো, পর্দার উপরে একটা অনেকগুলা রঙের, 7টা রঙের একটা ধারাবাহিক সজ্জা আমরা পাই, যেটার নাম আমরা দিয়েছি বর্ণালী। তা বর্ণালী উৎপত্তির কারণটা কি? সাদা আলো কিন্তু একটা যৌগিক আলো, আর এই যৌগিক আলোটা মৌলিক আলোতে ভাগ হয়ে যায় এই বিচ্ছুরণের পরে। আমরা এই বর্ণালী উৎপত্তির কারণটা একটু দেখি। কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলোর বিচ্ছুরণের জন্য, যৌগিক আলো বলতে এখানে সাদা বোঝালাম, মূল রঙগুলির যে পট্টি পাওয়া যায়, অর্থাৎ মূল রঙগুলির যে পর্দার উপরে যে যখন পড়ে তখন একটা ধারাবাহিক একটা পট্টি পাওয়া যায়, এই পট্টিটাকে আমরা বলে থাকি বর্ণালী, ঠিক আছে? আর এটা কেন বাঁকে? এটা বাঁকে মেইনলি এই বাঁকার পরিমাণ, কোন আলো কি পরিমাণ বাঁকবে এটা ডিপেন্ড করছে মাধ্যম দ্বয়ের প্রকৃতি এবং আলোর রঙের উপরে, ঠিক আছে? সাদা আলো যখন আমরা বিভিন্ন বর্ণ বেঁকে যায়, আর দেখবা যখন আলোগুলা বেঁকে যায়, আমাদের যে বর্ণালী দেখলাম সেখানে দেখলাম যে লাল আলোটা কিন্তু কম বেঁকেছে, হ্যাঁ, বেগুনিটা বেশি বেঁকেছে। হ্যাঁ, বেগুনি রঙের আলোর এখানে মেইন কারণগুলো সুন্দরভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে। শূন্য মাধ্যমে আলো যখন চলে সবগুলো একই বেগে চলে, কিন্তু অন্য যে কোনো মাধ্যমে, খেয়াল করো তোমাদের বই যদি থাকে বইয়ের মধ্যে একটু আন্ডারলাইন করো, এখানে লেখা আছে দেখো, এই বাঁকার পরিমাণ মাধ্যম দ্বয়ের প্রকৃতি এবং আলো রঙের উপরে নির্ভর করে। প্রিজমের মধ্যে যখন প্রবেশ করে তখন এটা ভাগ হয়ে যাচ্ছে সাদা আলোটা। এটা কেন হচ্ছে? শূন্য মাধ্যমে কিন্তু সবগুলো একই বেগে চলবে, কিন্তু এখানে বলে যে দেখো, অন্য যে কোনো মাধ্যমে এক এক বর্ণের আলোর বেগ কি হবে? এক এক রকমের হবে। এখানে
যে জিনিসটা পয়েন্ট তোমাদের এখানে বলা আছে দেখো, লাল রঙের বেগ, লাল রঙের বেগ বেগুনি রঙের আলোর বেগের প্রায় 1.8 গুণ। এটা আন্ডারলাইন করো, লাল আলোর বেগটা বেশি বেগুনি রঙের থেকে প্রায় 1.8 গুণ বেশি, যার জন্য এটা কম বাঁকে, আর বেগুনি আলোটা সবচেয়ে বেশি বাঁকে। ঠিক আছে, তাহলে বিভিন্ন বর্ণের আলো জন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন আমরা পাবো। হ্যাঁ, এবং সেই অনুযায়ী একই মাধ্যমের প্রতি ভিন্ন ভিন্ন হবে, আলো চেঞ্জ, মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা চেঞ্জ পাবো। লাল আলোর জন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক একরকম পাবো, আবার বেগুনি বর্ণের জন্য আরেক রকম প্রতিসারাঙ্ক আমরা পাবো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আন্ডারলাইন করে, যে লেখা আছে বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসারাঙ্কের বিভিন্নতার জন্য বর্ণালী উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ কাকে বলে। আন্ডারলাইন করে এগুলাকে, তোমাদের এগুলা 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। আলোর বিক্ষেপণ বা বিচ্ছুরণ কাকে বলে, বর্ণালী কাকে বলে, এবং বর্ণালী কেন তৈরি হয়, অথবা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে সেটা বেঁকে যায় কেন। ঠিক আছে, এই 2 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে সেটা ভাগ হয়ে যায় কেন, বা বিভিন্ন বর্ণে বেঁকে যাচ্ছে কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। এখানে আরো 2টা সংজ্ঞা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ কাকে বলে আর বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে। তোমরা বইয়ে একটু আন্ডারলাইন করো। ঠিক আছে, বইয়ে অবশ্যই পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা তোমাদের বইয়ের সাথে একটু মিলায় না। আশা করি পাওয়ার কথা, সবাই পেয়েছো তো, টপিক তো পাওয়ার কথা, মেসেজ দিছে না, পাইছো না? আচ্ছা, তাহলে যাক আমরা একটু দেখি এই বিচ্ছুরণ ক্ষমতা এবং কৌণিক বিচ্ছুরণের ব্যাপারটা একটু দেখি। আমরা সরু প্রিজমের ফর্মুলা জানি, আমরা একটু একটু দেখি। সরু প্রিজমের ক্ষেত্রে আমরা জানি ডেল্টাটা মিউ মাইনাস 1 ইন্টু এ, এটা আমরা দেখে আসছি, আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি। হ্যাঁ, এই যে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এই ডেল্টাটা ছিল বিচ্যুতিকোণ, মিউটা ছিল প্রতিসারাঙ্ক। এখন এক এক বর্ণের জন্য এই প্রতিসারাঙ্কটা আমরা বিভিন্ন মান বসাবো, আর তার সাথে এ হচ্ছে প্রিজম কোণ। প্রিজমের যে কোণ থাকে মাথায়, যে কোণটা আমরা দেখি প্রিজম কোণ, এটা তো মেপে সমবাহু হলে 60 ডিগ্রি হয়ে থাকে, আর সরু প্রিজম হলে এটা 4 থেকে 6 ডিগ্রি, অনেক সময় 10 ডিগ্রি পর্যন্ত নেওয়া হয়। আচ্ছা, দেখো অঙ্কে দেখেছো সেদিনকে 10 ডিগ্রি পর্যন্ত নেওয়া আছে এর আগের ক্লাসে। আচ্ছা, এগুলো আমরা সবই জানি। এখন এটা বিভিন্ন বর্ণের জন্য মিউ এর মানটা বিভিন্ন হবে। এরকম একটা সরু প্রিজম নেব, এটা এই প্রিজম না, এর থেকেও চিকন একটা প্রিজম পাওয়া যায়, সেই প্রিজমটা আমরা ব্যবহার করব। আমরা যে বর্ণগুলা দেখলাম প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা ফর্মুলা আসবে। যেমন এখানে আমরা ধরেছি যদি এমন হতো শুধু লাল বর্ণ দিচ্ছি, যদি এমন হতো যে শুধু লাল বর্ণ দিচ্ছি, এখন প্রত্যেকটা বর্ণ আলাদা করা তো কঠিন, আমরা সাদা বর্ণই দিচ্ছি, সাদা বর্ণ দিয়েও আমি এই বিচ্যুতি কোণটা মাপতে পারবো। ঠিক আছে, লাল বর্ণের জন্য বিচ্যুতি কোণ মাপবো, সেটা হচ্ছে ডেল্টা আর। যে এক্সপেরিমেন্ট করতে যে আমরা যে চিত্রটা দেখালাম সেই চিত্র থেকে ডেল্টা আরটা বের করে নেব। তাহলে ডেল্টা আর হচ্ছে বিচ্যুতি কোণ, এবং লাল আলোর জন্য প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ আর, এটা হচ্ছে প্রিজম কোণ। একইভাবে এখানে ভি দিয়েছে, ভিতে ভায়োলেট, বেগুনি বর্ণের জন্য নিয়েছি ডেল্টা ভি বিচ্যুতি কোণ মিউ ভি -1 এ। তাহলে আমরা দুটো বর্ণের জন্য, অর্থাৎ যেটা সবচেয়ে কম বাঁকে লাল আলোর জন্য বিচ্যুতি কোণ বের করেছি, আর যেটা সবচেয়ে বেশি বাঁকে সেই বর্ণের জন্য বিচ্যুতি কোণ বের করেছি। এর মাঝামাঝি একটা বর্ণ নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে কয়টা বর্ণ পেলাম? দুটো বর্ণের জন্য আমরা বের করছি। ঠিক আছে, এখন এই আলোর মধ্যবর্তী বিচ্যুতিকে কৌণিক বিচ্ছুরণ বলে। দেখো আমরা 2 ধরনের বিচ্যুতি পাইছি, আর এখানে কৌণিক বিচ্ছুরণ বলতে ঠিক এই 2টার পার্থক্যকে বুঝছি। সবচেয়ে বেশি বিচ্যুতি হয়েছে বেগুনি বর্ণের ক্ষেত্রে,
আর লাল বর্ণের ক্ষেত্রে সবচেয়ে কম বিচ্যুতি দিয়েছে। এই দুইয়ের যে বিচ্যুতি কোণের যে পার্থক্য, এই দুইয়ের বিচ্যুতি কোণের যে পার্থক্য, সেটার নাম আমরা দিয়েছি কৌণিক বিচ্ছুরণ। তাহলে কৌণিক বিচ্ছুরণ হচ্ছে একটি সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিচ্ছি, তখন সেটা দুই ভাগে, যখন সাতটা বর্ণে আলাদা আলাদা ভাবে বিভক্ত হচ্ছে, তখন বেগুনি বর্ণ এবং লাল বর্ণ, এই দুই বর্ণের জন্য আলাদা আলাদা বিচ্যুতি কোণ বের করবো। এই দুইয়ের ডিফারেন্সটাকে আমরা বলছি ওই ক্ষেত্রে বা ওই ক্ষেত্রে ওই সাদা আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ। ঠিক আছে, তাহলে আমরা কৌণিক বিচ্ছুরণটা পেয়ে গেলাম। কৌণিক বিচ্ছুরণ কাকে বলে আমরা দেখি। তারপরে এই প্রতিসরাঙ্কের কথা বলেছে, আর প্রতিসরাঙ্ক যত বেশি হবে এই বিচ্ছুরণের পরিমাণও তত বাড়তে থাকবে। তা আমরা আরেকটা বর্ণের জন্য নেব। ঠিক আছে, এখন একটা মধ্যরশ্মির বিচ্যুতি। এখন বেনি আসো হো কলা, হ্যাঁ, এভাবে এই 7টা বর্ণের মধ্যে মাঝের বর্ণটা কোনটা? আমরা ঠিক মধ্য বর্ণ বলতে আমরা হলুদটাকে ধরে থাকি। হ্যাঁ, হলুদ বর্ণটাকে ধরা হয় না। হলুদের পরিমাণটা বেশি হয় বিচ্যুতির ক্ষেত্রে। যখন বর্ণালী তৈরি করবো তখন বর্ণালীতে হলুদটা মাঝামাঝি জায়গায় থাকে। যাই হোক, মধ্যরশ্মির ক্ষেত্রেও আমরা একটা বিচ্যুতি বের করবো, যেটাকে হলুদ বর্ণের জন্য আমরা যেটা বের করবো সেটা ডেল্টা ইকুয়াল টু বের করেছি মিউ মাইনাস 1 ইনটু এ। ঠিক আছে, আর তাহলে আমরা একটা পেলাম কৌণিক বিচ্ছুরণ, যেটাকে ওমেগা দিয়ে আমরা বিচ্ছুরণ একটা পেয়েছি। সেটাকে আমরা দেখে আসলাম যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। আর মধ্যরশ্মির জন্য যেটা পেলাম সেটাকে বললাম ডেল্টা। এই দুইয়ের অনুপাতকে আমরা প্রকাশ করছি ওমেগা দ্বারা, যেটার নাম হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে, একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, এই দুটো ডিফারেন্স। সেটাকে মধ্যরাশি যে বিচ্যুতি কোণ, সেটাকে যখন ভাগ করছি এই দুইয়ের অনুপাতকে বলেছি বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে, তাহলে ক্ষমতা হচ্ছে একটা অনুপাত যার কোনো একক হবে না। আর শুধু কৌণিক বিচ্ছুরণ যেটা, সেই ক্ষেত্রে কিন্তু ডিগ্রি চলে আসবে। যাই হোক, আমরা মানগুলো বসালাম। মানগুলো বসিয়ে নর্মাল মান, প্রত্যেকটার জন্য মান আছে, মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম, লাস্টে যেটা পেলাম ওমেগা দিয়ে প্রকাশ করেছি। ওমেগা ইজ ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর মিউ মাইনাস 1। এটা বেসিক্যালি মধ্যরশ্মির জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানলাম। ঠিক আছে, ডেল্টা ভি, উপরের দিকে তাকাও, ডেল্টা ভি সম্পর্কে জেনেছি। তারপরে ডেল্টা রেড আর, বড় হাতের আর দিতে পারে, ছোট আর দিলেও হবে। আর সম্পর্কে জেনেছি, এখানে তোমাদের বইয়ে ছোট আর দেওয়া আছে। আর মধ্যরশ্মিটা জেনেছি, হলুদটা ধরতে পারি। আর যখন বিচ্ছুরণ ক্ষমতা বের করছি, ক্ষমতার ক্ষেত্রে আমরা পেলাম ভি মাইনাস ডেল্টা আর ডেল্টা, এবং এখানে মান বসিয়ে ক্যালকুলেশন হওয়ার পরে পেয়েছি মিউ ভি মাইনাস মিউ আর মিউ মাইনাস 1। এই ফর্মুলাগুলা আমার লাগবে। আমি একটা অঙ্কে যাব এখনই, সে অঙ্ক করতে যে আমাদের এটা লাগবে। ঠিক আছে, আমরা একটু দেখি। একদম সহজ একটা অঙ্ক, তোমাদের বইয়ের সাথে একটু মিলায় নিবা। আমরা একটু দেখি। এক প্রকার ক্রাউন কাচের তৈরি, বইয়ে আছে, হ্যাঁ, কাঁচের তৈরি প্রিজমের প্রতিসারক কোণ 8 ডিগ্রি। তার মানে এ কোণটা তোমাকে দিয়ে দিছে, এ হচ্ছে 8 ডিগ্রি কোণ দেওয়া আছে। এবং তার সাথে আর কি বলা আছে দেখি, হলুদ ও নীল বর্ণের জন্য প্রতিসরাঙ্ক, হলুদ আর নীল বর্ণের জন্য দিয়েছে 1.51 and 1.54 প্রতিসরাঙ্ক। মিউ অফ হলুদ মানে ইয়েলো, না, ইয়েলো দিয়েছে 1.51, আরেকটা কি বর্ণ যেন দেখলাম
দাঁড়াও দেখে নাও, ওই আর নীল, নীল বলতে এখানে ব্লু ইউজ করছে না, মিউ অফ বি এটা দেওয়া আছে বোধহয় 1 কত বইয়ের সাথে মিলাও 1.5, ঠিক আছে। আচ্ছা কি চেয়েছে, চাইছে কি আমাদের এখানে, চাইছে হচ্ছে দেখো কি চাইছে, এত হলে কৌণিক বিচ্ছুরণ নির্ণয় করে, একদম সহজ একটা অঙ্ক আমাদের করে দেওয়া অংশটাই আমরা দেখছি। খেয়াল করো কি কি পেলাম। আমরা নীল আলোর জন্য পেয়েছি মিউ বি মিউ অফ ওয়াই এ, আর কৌণিক বিচ্ছুরণটা চেয়েছে মিউ বি মাইনাস ডেল্টা বি মাইনাস ডেল্টা ওয়াই। এখানে কিন্তু বিচ্ছুরণ ক্ষমতা চায়নি, যার জন্য এই মধ্যরশ্মিটা আমাদের লাগেনি। আমাদের শুধুমাত্র এই দুইটা বিয়োগফল বের করতে হবে, যেটাকে আমরা বলছি কৌণিক বিচ্ছুরণ। শুধু মান বসাবো আর আমাদের যে অংশ খুব সহজে চলে আসবে। এই ফর্মুলাটা কিভাবে আসলো, কেউ যদি করতে চাও তাহলে করতে পারো। হ্যাঁ, ফর্মুলাটা কিভাবে আসে আমাদের বলো, তোমরা জানো শুধু ডেল্টার জন্য যে ফর্মুলা, সেখানে আমরা কি করেছি মিউ মাইনাস 1 ইন্টু এ। আমাদের ইওনোর জন্য ডেল্টা, যদি ইওনো বের করতে চাও তাহলে মিউ অফ ইওনো মাইনাস 1 ইন্টু এ এটা লিখবো। আর যদি ডেল্টা অফ ব্লু বের করতে চাও তাহলে লিখবো মিউ বি মাইনাস 1 ইন্টু এ। আমি তোমাদের প্রশ্ন পরে শুনছি, আগে শেষ করে নিই। আমরা যখন একটা থেকে একটা বিয়োগ করবো, বিচ্ছুরণ আমাদের কৌণিক বিচ্ছুরণ দিয়েছে, কৌণিক বিচ্ছুরণ, তখন আমরা করবো ডেল্টা। এখন আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে যে কোন আলোটা বেশি বাঁকে, এই বাঁকা কোনটার বিচ্যুতি সবচেয়ে বেশি, কিন্তু বিচ্যুতি কোণ বের করলাম যেটা, এটা চিত্রের দিকে তাকালেই দেখবা যে ব্লুটা বেশি হয়। চিত্রের দিকে তাকালে বুঝতে পারবে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। মানগুলো বসালে এ কমন যাবে, আর নরমালি যদি আমরা কমন নিয়ে লিখি মিউ অফ ওয়াই মাইনাস 1 মাইনাস মিউ বি মাইনাস এ মাইনাস এ প্লাস 1, এরকম একটা অংশ চলে আসবে। এখান থেকে আসবে মিউ অফ ওয়াই মাইনাস মিউ অফ বি। খুব সহজে এটা হবে, ঠিক আছে। আর তোমাদের অঙ্কটা করো, করার পরে আমাকে একটু মেসেজ দাও কার কি সমস্যা। যদি হয়ে যায় আমরা পরেরটা যাচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটাও তোমাদের বইয়ে আছে, বইয়ের সাথে একটু মেলায় নাও। বেগুনি ও লাল আলোর জন্য এক প্রকার কাঁচের প্রতিসারাঙ্ক, এখানে বেগুনি আর লালের কথা বলেছে, কিন্তু কাঁচের প্রতিসারাঙ্ক যথাক্রমে 1.65 এবং 1.57, অর্থাৎ বেগুনি এবং লাল এই দুইয়ের জন্য প্রতিসারাঙ্ক দেওয়া আছে। অর্থাৎ এই যে নিচের যে ফর্মুলাটা তোমরা দেখছো মিউ ভি এবং মিউ আর দেওয়া আছে। আর কি বলেছে, এই দুই বর্ণের আলোর বইয়ের সাথে মিলাও, দুই বর্ণের আলোর জন্য আলোচ্য কাঁচের বিচ্ছুরণ ক্ষমতা বের করতে বলেছে, ওমেগাটা বের করতে বলেছে। আমাদের লাগবে, আমাদের ফর্মুলাটা কি, আমরা অলরেডি এটা প্রমাণ করে আসছি ফর্মুলা, দেখি আমরা জায়গায় ওমেগা ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। আমরা এই ফর্মুলাটা জানি, শুধু মান বসাবো, শুধু একটা জানি না, মিউটা জানি না। মিউটা যদি মধ্য রাশির ক্ষেত্রে কাঁচের প্রতিসারাঙ্ক হয়, আমরা যেটা
বেগুনি বর্ণ এবং লাল বর্ণের যে প্রতিসারাঙ্ক, লাল বর্ণের জন্য যোগ করে গড় বের করে নেব, এভারেজ করে নেব, তাহলে মিউ পাবে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। দুটাকে জাস্ট এভারেজ করে নিব, এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো, তাহলে মিউ পাবো। তারপর মিউ এর মান এবং বাকিগুলোর মান বসিয়ে দিলেই আমরা ওমেগাটা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা অঙ্কটা করে ফেলো, খাতায় করো, সবাই খাতায় অঙ্কটা করো। তোমাদের বইয়ের সাথে মিল রেখে আমরা শাহজাহান তপনের বই ফলো করে ক্লাসগুলা করছি, এবং বই সাথে রাখবো, বই সাথে না রাখলে কিন্তু আমার ক্লাসগুলা বোঝা যাবে না। ঠিক আছে, বই লাগবে, বই ছাড়া বোঝা যাবে না স্যার কি পড়াচ্ছে। এবং লাস্টে রেজাল্ট আসছে 1.13। আমরা দুটো অঙ্ক করলাম, অঙ্কগুলা সাথে সাথে করো, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। এরপরে ব্যবহারিক রয়েছে, ব্যবহারিকটা আমরা এখন শিখবো না, বইয়ের পরে আমি আমার মতো করে যাচ্ছি, তোমাদের বইয়ের টপিক নাম্বারগুলো তোমরা মিলায় নিবা, যার যার যে টপিক সেটা মিলায় নিবা, যেটা আসবে সেটাই আমরা পড়ব। ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্ট গুলো করানো হবে, আমরা এক্সপেরিমেন্ট গুলো ল্যাবে করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দিতে পারো এই মুহূর্তে। ফেসবুকে তোমাদের যত ক্লাস করছো, যারা জয়েন হয়েছো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে একটু লিখে জানাও। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি চ্যাপ্টারে। এরপরে রয়েছে সবগুলো ব্যবহারিক। কোনো মেসেজ? আর তেমন আমাদের নাই বললে চলে। তোমাদের এই চ্যাপ্টারের মেইন অংশগুলো আমাদের পড়া শেষ। হ্যাঁ, তোমাদের একটু আমি জানতে চাচ্ছি, তোমাদের ফেসবুকের মাধ্যমে তোমরা মেসেজ দাও, আমরা একটু জানি, তোমাদের মেসেজগুলো একটু দেখি। না, কোনো প্রমাণই পরীক্ষায় আসবে না, কিন্তু বলেছে প্রমাণ কি স্যার আসবে। আসসালামু আলাইকুম স্যার, এটা কি লিখেছ? জরিয়া মনে কি লিখছে? না কি না কিছু করতে, একজন লিখছে স্যারের ঠান্ডা লাগছে। না না, ঠান্ডা লাগে নি বাবা, এটা কি আসবে এক্সামে? প্রমাণটা না, প্রমাণ লাগবে না, তো অঙ্কের জন্য তো এটা লাগবেই। আচ্ছা, আর বোধহয় কেউ কিছু লিখছো না, সুতরাং আমরা আগাই, করার মধ্যে যাই। দেখো তো আর কোনো কমেন্টস আছে লিখে দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা অঙ্কগুলো করব। এখন আমাদের বাকি পড়াগুলো দেখব। ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্ট গুলো তোমরা ল্যাবে যার যার ইয়েতে করবা। আমরা বর্ণালী পর্যন্ত করে ফেললাম। সবাই যার যার বই একটু হাতে নিও, আমরা যাচ্ছি, অনেকগুলো জিনিসই শিখবো। এমসিকিউ গুলা তোমরা সবগুলা নিজেরা প্র্যাকটিস করবা। এখানে প্রবলেম হয়, প্রবলেম থাকলে আমার সাথে ডিসকাস করবা। ঠিক আছে, আমি অনুশীলনীর অঙ্কে যাচ্ছি, তুমি একটু অনুশীলনীর অঙ্কগুলো করে দিই। ঠিক আছে, সবাই গাণিতিক সমস্যা বের করো, বইয়ের
পিছনে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো একটু বের করি, যেটা মিলবে একটু খুঁজে বের করে নেবে। নাম্বার এদিক ওদিক হতে পারে, একটু বের করে নিতে হবে। তোমার বইয়ের সাথে নাম্বার আমার বইয়ের নাম্বার একটু এদিক ওদিক হতে পারে, একটু বের করে নিতে হবে। দেখো, কাঁচ দ্বারা 1 নাম্বার থেকে শুরু করছি। কাঁচ দ্বারা একটা দ্বি-উত্তল লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান। তো লেন্সের কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে লেন্সটির ফোকাল দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান হয়। এটা একটা প্রমাণ চেয়েছে। দেখো বইয়ের কত নাম্বার সেটা তোমরা মেসেজ দিয়ে একজন আরেকজনকে জানিয়ে দাও। আমি অঙ্কটা করি। একটা দ্বি-উত্তল লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান বলেছে। এটা এর আগের দিন আমরা করেছিলাম। এর আগে এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম আমাদের ইয়েতে। খেয়াল করো, আমরা জানি 1/f লেন্স প্রস্তুত কারকের ফর্মুলা 1/r1 - 1/r2। এখানে উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান বলেছে। আমরা r1 কে পজিটিভ ধরবো আর 2 টাকে আমরা নেগেটিভ ধরবো, ঠিক আছে? আর মিউ এর মান দেওয়া আছে বোধহয় একটা 1.5 হওয়ার কথা। 1.5 মিউ দেওয়া আছে 1.5। আমরা যদি ক্যালকুলেশন করি 1/f equal to 1.5 minus 1 1/r minus a plus 1/r, তাহলে 1/f আমার সাথে সাথে করে ফেলো, তাহলে 0.5 into 2/r। আর এখান থেকে দেখানো যায় f এবং r সমান। এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে f equal to r। সুতরাং f মানে r, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে কিনা দেখো, f equal to r, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলা একই ধরনের সূত্রের অঙ্ক অনেকগুলো আছে, তোমরা এগুলো করবা। আমি সবগুলো করব না, এর আগের দিন আমরা করেছিলাম, সুতরাং আমরা করব না। আমরা 7 নাম্বার অঙ্কে যাচ্ছি। এরপরে 7, যাদের এটা তোলার দরকার আছে তারা তুলে নেবে। আমি সময় দিলাম 30 সেকেন্ডের মতো দেবো, বেশি সময় দেবো না, তাড়াতাড়ি করবা যারা তুলছো। পরের অঙ্কে যাচ্ছে। একটি সরল পুনর্বীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাল দূরত্ব 0.15 মিটার এবং স্পষ্ট, কি বলেছে একটু দেখি, তোমাদের বইয়ের সাথে মিলায় নাও। এফ দেওয়া আছে, ন্যূনতম দূরত্ব 0.25 মিটার, মিটার এককে দিয়েছে, ডি দেওয়া আছে, বিবর্ধন। এটা সরল অনুবীক্ষণ যন্ত্রের অঙ্ক, এটাও আমরা করেছি। 1 প্লাস ডি বাই, তোমরা করে আসছো, এখন মনে আছে কিনা? এম দিয়ে বলেছো 1 প্লাস, আমি ডি বাই এফ ছিল তোমাদের, আর একটা ডি মাইনাস এ লিখেছিলাম। এরকম একটা অঙ্ক রয়েছে। এখানে মান বসাও, এফ এর মান বসাও বা ডি এর মান 0.25 মিটারে দিয়েছে, মিটারেই বসাও, এটাও মিটারে বসাও, এম পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমরা করে আসছি। হ্যাঁ, যৌগিক অনুবীক্ষণের যন্ত্রের অঙ্ক আমরা করেছি, সেরকম অঙ্ক যেটা লাগবে সেটা আমি করছি। আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অঙ্ক কি করব? এই 10 নম্বর অঙ্কটা দেখো সবাই, যদি ওটা হয়ে যায়, আগের অঙ্কটা
মান বসিয়ে দাও, হয়ে যাবে। এই অঙ্কটা একটু বড় আছে, এটা একটু পড়বো। হ্যাঁ, তোমাদের বইয়ের সাথে মিলাও। একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। আমরা এখানে অভিলক্ষের ফোকাস দূরত্ব আমরা জানি f0 1 সেন্টিমিটার, এর সাথে fe দিয়েছে আমাকে, fe দেওয়া আছে 5 সেন্টিমিটার। তারপরে দেখো প্রশ্নে বলেছে কত দূরে অভিলক্ষ থেকে 11 মিলিমিটার দূরে বস্তু স্থাপন করবে। তাহলে বস্তুর দূরত্ব তোমাদের আমি যখন থিওরি পড়িয়েছি তখন 1 ইউজ করেছি, নট ইউজ করলেও হতো। হ্যাঁ, E1 11 মিলিমিটার অভিলক্ষ থেকে 11 মিলিমিটার বস্তু স্থাপন করেছি, এবং তখন অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে আমাদের সেই বিম্ব সৃষ্টি হয়েছিল। এই অর্থাৎ অভিনেত্র থেকে যখন লাস্ট বিম্বের দূরত্ব সেটা ছিল আমার V2 ছিল -25 সেন্টিমিটার। ওকে, এই ডাটাগুলো দেওয়া আছে। প্রশ্নে চেয়েছে অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব কত। এই চিত্রটার কথা মনে করো। আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে চোখের কাছে একটা লেন্স থাকে একটু বড়, আর লক্ষ্যবস্তুর কাছে যে লেন্সটা থাকে সেটা তুলনামূলকভাবে একটু ছোট থাকে। এখানে থাকে বস্তু, এই এটার একটা বিম্ব আমরা পাই ঠিক এই জায়গায়, প্রথম বিম্ব এখানে। তারপরে এই লাস্ট বিম্বটা চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে হবে। যেখানে আমি আন্দাজে ধরে নিলাম যে এই জায়গায় আমাদের 25 সেন্টিমিটার দূরে, এখানে হতে পারে, ভিতরে হতে পারে, এখানে হলো লাস্ট বিম্বটা। তাহলে এইটুকু দূরত্ব আমাকে দেওয়া আছে E1, আর এই লাস্ট দূরত্বটা দেওয়া আছে এইটুকু দূরত্ব দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এই টোটাল দূরত্ব। এইটুকু হচ্ছে V1 দূরত্ব, আর এখানে আছে U2 দূরত্ব। অর্থাৎ অভিলক্ষ থেকে প্রথম বিম্বের দূরত্ব V1, আর অভিনেত্র থেকে প্রথম বিম্বের দূরত্ব U2। প্রশ্নে জানতে চেয়েছে যে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ V1 প্লাস U2 এই দুটো মিলে কত, এই দুটো মিলে কত এইটা জানতে চেয়েছে। আমরা একটু দেখি জিনিসটা। V1 plus U2 equal to what? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে V1 বের করা, তার সাথে U2 টা বের করা। দুটো পার্ট, অঙ্কের দুটো পার্ট, 1/E1 plus 1/V1 1/F0। এখানে মান বসাবো, বসিয়ে এই মিলিমিটারকে অবশ্যই আমরা 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটারে নেব, 1.1 সেন্টিমিটার। এখানে এখান থেকে বের হবে V1, নিজেরা করো। আর একইভাবে 1/U2 plus 1/V2 equal to 1/FE। এটা প্রথম লেন্সের জন্য, এটা দ্বিতীয় লেন্সের জন্য। ভির জায়গায় -25 বসাবা, বসিয়ে এখানে যাবতীয় ক্যালকুলেশন করে U2 বের করবে। আশা করি ক্যালকুলেশন গুলো পারবা। তারপরের ভাগ হচ্ছে এই V1 যোগ U2 মান বের। ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করো। এটা 1/, হ্যাঁ 1/, তারপরে সরল টরল করে V1 বের করবে এখান থেকে বের করবে U2, দুটো যোগ করে লেন্স দ্বয় মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো। ঠিক আছে, আমাদের যে অঙ্কটা বের করলাম তোমাদের বইয়ের অনুশীলনীতে এটা খুঁজে দেখতে হবে। হ্যাঁ, নিজেরা দেখে নাও। অঙ্ক দেখো, আমি ওখানে আরেকটা অঙ্ক বের করি।
যাদের তোলার প্রয়োজন তারা তুলে না অঙ্কটা। আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা একটু খুঁজে নেবা তোমরা, প্রিজমের অঙ্ক। প্রিজমের সহজ অঙ্ক, এর আগের দিন আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করা শিখেছি। আজকে একটু দেখি যেগুলো কঠিন আছে সেগুলো করবো। একটি প্রিজমকে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করে, তোমাদের বইয়ে একটু খুঁজো, একটি প্রিজমকে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করে। দেখো কত নাম্বার অঙ্ক, একটু একজন মেসেজে লিখে দাও যাতে অন্যরা বোঝে। একটি প্রিজমকে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করে আপতন কোণের মান 40 ডিগ্রি রাখবো, তখন এর উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রিজম কোণ কত? আমরা একটু যাই। একটু দেখি, লক্ষ্য করি। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করা মানে আমরা জানি I1 সমান I2 হওয়া, R1 সমান R2 হওয়া, এটা আমরা জানি। আমরা এখানে প্রশ্নে বলেছে আপতন কোণ I1 40 ডিগ্রি, তার মানে এটাই I2, এবং প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে 1.5, চেয়েছে এ কোণ কত। আমরা নরমালি জানি মিউ মানে কি, সাইন আই বাই সাইন আর। সাইন আই কে সাইন আর দিয়ে ভাগ করলে আমি মিউ পাবো, তাই তো? তাহলে এখানে আমাদের মিউ এর মান দেয়া আছে, মিউ দেওয়া আছে, মিউ হচ্ছে 1.5 আর সাইন 40 ডিগ্রি। তোমাদের একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর হাতে নাও, এখান থেকে সাইন আর, এখানে ক্যালকুলেশন করে তোমরা করবা, আমি ডিটেলস করবো না, আমি শুধু লিঙ্কে চলে যাব। সাইন আরটা বের করবা, তারপর সেখান থেকে সাইন R1, I1 R1 দেখো ইলেকট্রিক ভুল করেছি, R1 সাইন R1 টা বের করবা। এই R1 এর মান যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমি এ পেয়ে গেলাম। এ মানে কি R1 প্লাস R2, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ন্যূনতম বিচ্যুতি অবস্থান R1 আর R2 কি সমান, যার জন্য 2R1 জাস্ট দ্বিগুণ করে দিলেই এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা থেকে মিউ ইকুয়াল টু sin I1 বাই sin R1, এখান থেকে বের করব R1 এর মান, আর a মানে আমরা জানি R1 প্লাস R2, যত ন্যূনতম বিচ্যুত অবস্থান বলে দেওয়া আছে, সুতরাং R1 আর R2 সেম, তাহলে a মানে 2R1, R1 যেটা আসবে সেটাকে দ্বিগুণ করে দিলেই হবে। বিচ্ছুরণ ক্ষমতার অঙ্ক আমরা অলরেডি করেছি। আজকে এখানে অল্প কিছু অঙ্ক রয়েছে আমার এই ইয়াতে পিডিএফ বইয়ে, যে কয়টা ছিল আমরা দেখলাম, আরো কিছু আমরা দেখব। তো তোমাদের কোনো মেসেজ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা আগে দাও আমাকে, তারপর আমি পরের টপিকে যাব। ঠিক আছে, মেসেজগুলো আগে দাও, দেখি মেসেজ দেখে নিই আগে। বলে একজন লেখছে ম্যাথটা, একটা ম্যাথ পড়িয়েছি 464 নাম্বার পেজের 31 নাম্বার ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তোমরা ম্যাথগুলো একটু বের করে নাও, তোমাদের বই থেকে বের করে নাম্বারের সাথে মিলিয়ে বলো, সেই অনুযায়ী কাজ করো। বইয়ে আরো অনেক ম্যাথ রয়েছে, ম্যাথগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, অনেক কঠিন কঠিন ম্যাথও আছে, ম্যাথগুলো আমরা একটু দেখবো। তোমাদের কোনো মেসেজ থাকলে মেসেজ দাও, তাহলে আমি অন্য ম্যাথে যাবো। আর কোনো ইয়ে দিয়েছে না?
আসছে না? হ্যাঁ, যদি মেসেজ দিয়ে থাকে ওরা তাহলে আমাকে বলুন, আমি অঙ্কে যাচ্ছি। আচ্ছা, কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, একদম লেগেছে কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আমরা অঙ্কে যাচ্ছি। আমরা কিছু অঙ্ক দেখবো। হ্যাঁ, এর আগের দিন নবদূরবীক্ষণ যন্ত্রের অঙ্ক করেছিলাম। আমরা লেন্সের ক্ষমতার কিছু অঙ্ক দেখব। অঙ্কটা একটু তুলে নিতে হবে। হ্যাঁ, খাতায় তুলে নাও। এবার বইয়ের সাথে নাও মিলতে পারে। হ্যাঁ, একটু তুলতে হবে। দেখো, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 0.50 মিটার। পড়ার জন্য তাকে কি ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে? এবার যে অঙ্কগুলো করতে যাচ্ছে এগুলো চশমার অঙ্ক, তোমরা ক্লাস 10-এ পড়ে আসার কথা। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন চোখ, যে চোখ দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, তার দূরের বস্তু দেখতে কোনো প্রবলেম নাই, তার কাছের বস্তু দেখতে অসুবিধা, তাই তো? যদি তাই হয়, দেখো, এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 0.50 মিটার, কিন্তু ভালো চোখ, ত্রুটি নাই এরকম চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 0.25 মিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার। পড়ার জন্য তাকে কি ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে? তার অর্থ এই, সে যখন পড়বে বইকে রাখবে তার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে। বইকে রাখবে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে, কিন্তু যে দূরত্বে সে ভালো দেখে সে আরো একটু বেশি দূরে নিয়ে গেলে ভালো দেখে। ঠিক আছে, যেখানে সে ভালো দেখে সেখানে আমরা তৈরি করব প্রতিবিম্ব, এবং চশমা দ্বারা যে প্রতিবিম্বগুলো তৈরি হবে সবগুলোই অবাস্তব বিম্ব তৈরি হবে। এটা খেয়াল রাখবা। অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব সবসময়ের জন্যই মাইনাস হবে। এখানে আমরা বস্তুকে রাখবো পড়ালেখার সুবিধার্থে, বস্তুর দূরত্ব রাখবো 25 সেন্টিমিটার। যেহেতু মিটারে আছে আমরা মিটারে করতে পারি, ঠিক আছে, সেন্টিমিটারও করতে পারি, মিটারেও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আর মিটারে গেলে কত আসবে? 0.25 মিটার। আর যেখানে সে ভালো দেখে সেই দূরত্বটা হবে প্রতিবিম্বের দূরত্ব 0.50 মিটার, যেটা মাইনাস যেহেতু বিম্ব অবাস্তব হবে। ঠিক আছে, আর লেন্সের যে ফোকাল দূরত্ব সেটা এফ, এটা বের করি আগে। তাহলে আমরা জানি 1/f। এখন সরাসরি পিও বের করতে পারবো, মিটারে যেহেতু বের করছি ক্ষমতা চলে আসবে p = 1/f, মানে 1/u প্লাস 1/v। এই মানগুলো বসিয়ে আমরা ডায়োপ্টার এককে বের করে ফেলবো। ঠিক আছে, ডায়োপ্টার এককে চলে আসবে। এটা প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে, আমরা করে দেখি। হ্যাঁ, দেখো আমরা কি করছি, করা আছে, করাটা দেখাচ্ছি। ইউভি ভি এর জায়গায় বসিয়েছি -0.5, ইউ এর জায়গায় বসিয়েছি 0.25, এবং এফ বের করলাম শেষ পর্যন্ত। এফ বের হয়েছে 0.5 মিটার। এটা সরাসরি পি বের করা যেত, পি মানেই 1/f আমরা জানি। তাহলে এখানে আমি সরাসরি 1/f 0.5 যদি বসাই তাহলে এটা আসবে 2 ডায়োপ্টার। কত আসবে? 2 ডায়োপ্টার। এটা আসবে +2 ডায়োপ্টার সরাসরি। ঠিক আছে, অর্থাৎ 2 ডায়োপ্টার +2 ডায়োপ্টার ক্ষমতার একটা লেন্স তাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করছি, একটু দেখো। প্রশ্নগুলা অবশ্য লিখে নিও, প্রশ্নগুলা লিখে নিও। এবার বলছে এক ব্যক্তির নিকট বিন্দু 0.4, জুম করে দিই, আরেকটু জুম করি তাহলে হয়তো বোঝার সুবিধা হবে। দেখো,
এক ব্যক্তির নিকট বিন্দু 0.4 মিটার, অর্থাৎ কাছের বস্তু সে ভালো মতো দেখে না। বই যদি 25-এ রাখি, তার প্রতিবিম্ব নিয়ে যেতে হবে 0.4 মিটার দূরে। আবার দূরবিন্দু 5 মিটারে অবস্থিত, তার মানে 5 মিটার দূরের সে বস্তু ভালো মতো দেখে। 5 মিটার দূরের বস্তু দেখে সে, তারপরের বস্তু সে দেখে না। স্বাভাবিক বা ভালো চোখ অসীম দূরত্বের বস্তু দেখতে পারে। তার মানে তার চোখে দুই ধরনের ত্রুটি আছে। এক, সে কাছের বস্তুও ভালো করে দেখে না, আবার দূরের বস্তুও ভালো করে দেখে না। যদি তাই হয়, সেক্ষেত্রে আমরা ওই বাইফোকাল লেন্স, অর্থাৎ দুই ধরনের লেন্সই আমাদের লাগবে এক্ষেত্রে, তাই না? তাহলে এখানে পড়তে এবং দূরের বস্তু দেখতে তার কত ক্ষমতার লেন্স প্রয়োজন। যখন কাছের বস্তু পড়বে তখন, যখন দূরের বস্তু দেবে করবে তখন আর একটা ক্যালকুলেশন দেবে। কাছের বস্তু ক্যালকুলেশন অলরেডি আমরা করেছি আগে। ইউ হবে বা 25 সেন্টিমিটার বা 0.25 মিটার, আর যেখানে সে ভালো দেখে কাছে সেটা হবে ভি, অর্থাৎ -0.4 মিটার হবে ভি। এবং এখান থেকে একটা এফ বের করবো এবং সেখান থেকে একটা ক্ষমতা বের করবো। কিন্তু দূরবিন্দু বলেছে 5 মিটার, অর্থাৎ 5 মিটার দূর পর্যন্ত আমি ভালো দেখি, তারপরে আমি ভালো দেখি না। তো এসব ক্ষেত্রে, অর্থাৎ আমার এই ক্ষেত্রে দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। সাধারণত তোমাদের বয়সে চোখে যে প্রবলেমটা হয়, বোর্ড দেখতে অসুবিধা, অর্থাৎ দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখি, তারপরে দেখতে অসুবিধা হয়। তাহলে আমরা যেটা করব, এই দূরের বস্তু তুমি দেখতে পাচ্ছ না, এই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অবতল লেন্স ব্যবহার করে থাকি। এবং সেক্ষেত্রে বস্তুটাকে আমরা রাখবো অসীম দূরত্বে, বস্তু থাকবে অসীমে, অর্থাৎ ইউ হবে অসীম আর ভি হবে সেই ক্ষেত্রে 5 মিটার। ইউ হবে অসীম, ভি হবে 5 মিটার। এবং আগের মতো এরকম ফর্মুলাই থাকবে, সেক্ষেত্রে একটা ফর্মুলা থাকবে এরকম, ইউ হবে অসীম, 1/∞ চলে আসবে এখানে, আর ভি এর জায়গায় বসাবো -5 মিটার। এবং সেক্ষেত্রে একটা এফ এর মান পাবো, এফ এর মানটা মাইনাসে চলে আসবে, মাইনাস সামথিং এতটা একটা। তো দেখি আমরা অঙ্কটা কিরকম হয়। তাহলে এক ব্যক্তির নিকট বিন্দু 0.4 মিটার এবং দূরবিন্দু 5 মিটার। পুরো প্রশ্নটা বোধহয় তুলতে পারোনি, একটু দেখো। বই পড়তে এবং দূরের বস্তু দেখতে তার কত ক্ষমতার লেন্সের প্রয়োজন? আমি বলছি, যদি অসুবিধা হয় শুনে দেখো। এক ব্যক্তির নিকট বিন্দু 0.4 মিটার এবং দূরবিন্দু 5 মিটারে অবস্থিত। বই পড়তে ও দূরের বস্তু দেখতে তার কত ক্ষমতার লেন্সের প্রয়োজন? তাহলে দুটো অঙ্ক আসবে, একটা হচ্ছে কাছের বস্তু দেখার জন্য, একটা আসবে দূরের বস্তু দেখার জন্য। দেখো, এটা আমরা কাছের বস্তুর জন্য করেছি একইভাবে। 1/v + 1/u = 1/f। ভি এর জায়গায় বসাবো -0.4, ইউ এর জায়গায় আসবে 0.25 এফ। এখান থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম, ঠিক আছে? আর পরের জায়গায় একটা অংশ শেষ। আর দ্বিতীয় অংশে যে একই রকম 1/v + 1/u = 1/f। এখানে ইউ হবে অসীম, আমি অনেক স্বাভাবিক চোখের মতো অসীম দূরত্বের বস্তু দেখতে চাই, তার জন্য ইউ এর জায়গায় অসীম বসাবো, ভি এর জায়গায় -5 মিটার, অর্থাৎ দূরে যে পর্যন্ত আমি ভালো দেখি, যেখানে আমি ভালো দেখবো দূরে, সেই দূরবিন্দুতেই আমি প্রতিবিম্বটা তৈরি করবো। যার জন্য এখানে আমি বসিয়েছি -5, বসিয়ে এখানে একটা আলাদা একটা ক্ষমতা চলে আসছে। তাহলে দুই ধরনের ক্ষমতা আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে একটা রেজাল্ট আসছে। প্রথমটা রেজাল্ট কত তোমরা নিজেরা করো, 1.5 ডায়োপ্টার। প্রথমটা রেজাল্ট আসবে 1.5 ডায়োপ্টার। করে নিজেরা করে ফেলো, খাতায় করে ফেলো যারা করছো। আর একই ফর্মুলায় বসিয়ে এটা আসবে আমাদের -0.2 ডায়োপ্টার। এটা 0.2, আর প্রথমটা আসছে +1.5 ডায়োপ্টার। একদম সহজ অঙ্কগুলো, ঠিক আছে? তা আমরা প্রায় অনেকক্ষণ যাবত ক্লাস করছি, তোমাদের ক্লাসের প্রায় 1 ঘন্টার সময় চলেই গেছে এর মধ্যে। আমাদের প্রায় 3:40 মতো বাজে, 4:40 বাজে। আমরা ছেড়ে দিচ্ছি, নামাজ পড়বা তোমরা সবাই। তোমরা এই সুযোগে কোনো মেসেজ থাকলে আমাকে 5 মিনিটের মধ্যে মেসেজগুলো দাও। কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমি একটু বুঝে নিই, ঠিক আছে? এখন তো মেসেজগুলো আপনাদের
তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে জানাও, তাহলে আমরা শেষ করে দিই। কোনো মেসেজ নাই না? আচ্ছা ঠিক আছে, কোনো মেসেজ যেহেতু নাই তাহলে আমি ধরে নিচ্ছি কোনো সমস্যা নাই। তোমরা এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। জ্যামিতিক আলোক বিজ্ঞান টোটাল 7টা লেকচার দেওয়া থাকবে ইউটিউবে। তোমরা ইউটিউব থেকেও ডাউনলোড করে, যাদের নেটের সমস্যা তারা ডাউনলোড করে ক্লাসগুলো করো। কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোনও দিতে পারো। ঠিক আছে, তাহলে আগামীকাল ইনশাল্লাহ আবার আমরা বলবো। ঠিক আছে, আজকে খোদা হাফেজ। সবাই সবার জন্য আমরা দোয়া করি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।